ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। গত পর্বে আপনারা দেখেছেন আমি কিভাবে বন্দে ভারত এক্সপ্রেস করে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসেছিলাম। সেখান থেকে আমরা কিভাবে করে দার্জিলিংয়ের পথে রওনা হলাম এবং পথে আমরা কী ধরনের সমস্যা বা পরিস্থিতির মুখোমুখি হলাম তাই এই পর্বে দেখবেন। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে দেখলাম যে প্রচুর ভিড়। যেহেতু এটা ফুল সিজন, খুব বেশি প্রাইস চাচ্ছে, কোনো রকম শেয়ার জিপই পেলাম না। তাই ভাবলাম যে শিলিগুড়িতে এসে কোনো শেয়ার জিপ পাই কিনা, বা সেখানে একটা এসএনটি বাস স্টেশন আছে, সেখান থেকে সরকারি বাস করে দার্জিলিংয়ে বা এবং সিকিম এসব জায়গায় যাওয়া যায়। আমাদের উদ্দেশ্য দার্জিলিংয়ে যাওয়া। এই প্রথমেই আমরা কোনো রকম বুকিং ছাড়াই রিস্ক নিয়ে আসলাম। আমাদের দেখা যাক কি হয়। আমরা একটা অটো, মানে এটাকে কি বলে, সিএনজি বা অটো, এটা নিয়ে চলে যাচ্ছি এখন শিলিগুড়িতে। প্রচণ্ড ভিড় রাস্তায়। তো এই দৃশ্যটা হচ্ছে অবশ্য আমার জলপাইগুড়ি জংশনের দৃশ্য। আমরা তারপরে একটা ট্যাক্সি নিয়ে নিলাম নিউ, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে একটা ট্যাক্সি নিয়েছি। আমার একদমই ব্যাটারিতে কোনো রকম চার্জ ছিল না, একটু একটু করে ভিডিও করতে পারছিলাম। প্রচুর জ্যাম ছিল রাস্তায়। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কিছু কিছু জায়গায় ক্লিপস নিয়েছিলাম। আমাদের ট্যাক্সিতে ভাড়া নিয়েছিল 3,500 রুপি। নর্মালি আমি জেনেছি যে এখানে 2,500 থেকে 3,000 রুপিতে যাওয়া যায় ট্যাক্সি। আমরা 3,500 রুপিতে ট্যাক্সিটা নিয়েছি, প্লাস আরেকজন সামনে বসেছে, সে 500 রুপি দিয়েছিল। পিছনে আমরা দুজনই ছিলাম। শিলিগুড়ির প্রথম দিকে তেমন কোনো জ্যাম ছিল না, কিন্তু দার্জিলিংয়ের কাছাকাছি আসার সময় আমরা সেই যে প্রচণ্ড জ্যামে পড়েছিলাম। তখন আমার মানে ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি, ফোনের ব্যাটারি, সব কিছুর চার্জই শেষ হয়ে গেছে। তাই সেখানকার ভিডিও আর করতে পারিনি। তাই আমি এই কথাটা আগেই বলে দিচ্ছি। তাই যদি আমি সাজেস্ট করব যে এরকম সময়ে ট্রাভেলটা না করাই মনে হয় ভালো। অবশ্য যাদের ছুটি নেই তারা তো বাধ্য হয়ে যাবে। এই সময় মেঘটা বেশি দেখা যায়, যারা মেঘ দেখতে পছন্দ করেন তারা আসতে পারেন। আমরা দার্জিলিংয়ের পাহাড়ের দিকে উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। আর ওই যে দেখতে পাচ্ছেন কি না, কিছু কিছু দৃশ্য আমি নিয়েছিলাম আমার ফোনে, পরে আমি এটা এডিট করে এখানে অ্যাড করেছি। তাই ভিডিওটা কেমন আসছে ঠিক বলতে পারছি না, দৃশ্যগুলো আমি আমার মন মতো নিতে পারিনি। মেঘ দিয়ে মেঘ দিয়ে ঢেকে যাচ্ছিল এক সময় পাহাড়গুলো, আবার একটু পরপর দৃশ্যমান হচ্ছে। আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি, আর একটু পরপরই আমাদের গাড়ি থেমে যাচ্ছিল, কারণ সামনে প্রচণ্ড রাশ। একটা ব্রেকে আসলাম আমরা যতদূর জেনেছি যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা লাগে, কিন্তু এই পর্যন্ত আসতেই আমাদের মানে কতক্ষণ লাগলো, মানে প্রায় 3 ঘন্টা লেগেছে। আরও অনেক দূর পথ বাকি। বিকাল হয়ে গিয়েছে ইতিমধ্যে, আর আমাদের ড্রাইভার এখনও লাঞ্চ করেনি। আমরা এতে ট্রেনেই যেহেতু লাঞ্চ দিয়েছিল, সেখানে লাঞ্চ করে নিয়েছিলাম। উনি লাঞ্চ করছে আর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। প্রচুর গরম ছিল কলকাতায়, এখন প্রচণ্ড গরম। সে তুলনায় এখানে ঠান্ডা, কিন্তু এই যে জার্নির হ্যাসেলের কারণে আমাদের বেশ গরমই লাগছিল। আজকে তাপমাত্রা 20 ডিগ্রির মতো ছিল সম্ভবত। নিচে বাড়িঘর আর উপরে মেঘ, দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর। কিন্তু সামনে দেখুন কী পরিমাণে জ্যাম, গাড়ি কিন্তু আগাতেই পারছে না। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছিলাম। আমার ব্যাটারি সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেল। আর আমরা মানে যেখানে আমাদের ট্যাক্সিটা এসে থামলো তার সামনেই ছিল হোটেল রামাদা। প্রথমে এখানে চলে গেলাম, কারণ হোটেল খোঁজার মতো কোনো আমাদের শক্তি ছিল না।
7.5 ঘন্টার জার্নি করে এসেছি প্রায় শিলিগুড়ি, মানে নিউ জলপাইগুড়ি থেকে এখানে। হোটেল রামাদাতে একটা রুমই খালি ছিল, সেটা আমরা নিলাম 1 রাতের জন্য। চেয়েছিলাম 3 রাতের জন্য, কিন্তু একদিনেরই খালি ছিল। রুমটা বেশ সুন্দর, যেহেতু এটা একটা 5 স্টার মানের হোটেল। এখানে সব সুন্দর মতো সাজানো আছে। অন্ধকারে হয়তো তেমনভাবে বোঝা যাচ্ছে না, কারণ আমি এখনও ফুললি চার্জ দিতে পারিনি, আর খুবই টায়ার্ড, ঘুমিয়ে যাব। একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য। 3 বোতল এরকম পানি ছিল, গ্লাস বোতলে। সেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে প্লাস্টিকটা ইউজ করেনি। আর টি, কফি, কর্নারে সব কিছুই আছে। একটু চা খেয়ে একটু চাঙ্গা হব, তারপর দেখি ভিডিও করার মর্জি থাকলে, মানে মানসিকতা থাকলে করব। আর এই যে রুমটা অনেক বড় ছিল। আমাদের রুম নাম্বার সম্ভবত ছিল 201, এরকম হবে হয়তো। আমি একটা পুরো ভিডিও করে নিচ্ছি। খুব অন্ধকার ছিল, ডার্ক ছিল জায়গাটা, তাই। আর আমার যেহেতু চার্জ ছিল না, আমি ওইভাবে করতে পারছিলাম না। আগামীকাল আমি চেষ্টা করব একটা ভিডিও করে দিতে। আর বড় একটা ওয়ার্ড্রোব ছিল ভিতরে, মানে আয়রন টেবিল, তারপরে আর কি বলবো, যে বাথরুম, সব কিছুই খুব সুন্দর মতো ছিল। সবই নিট অ্যান্ড ক্লিন। ওদের সার্ভিস মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর এই যে ওয়াশরুমটাও অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। অ্যাক্সেসরিজগুলো ছিল। খুবই টায়ার্ড ছিলাম। নেক্সট দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। বাইরে মানে ওয়েদারটা বেশ গ্লুমি, সকালে বৃষ্টি হয়ে গেছে। এখানে বারান্দা ছিল, খুব বড় সড়ো একটা সুন্দর বারান্দা ছিল। আর এখানে দুটো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখানে একটা মানে ঘড়ি ছিল, এই ঘড়িটা দেখা যায়। এই যে আমাদের রুম থেকে এরকম একটা ভিউ পাওয়া যায় গ্লাস ডোর দিয়ে। এর বাইরে গেলে এই যে এটাই হচ্ছে দার্জিলিং মল এরিয়াটা। আর ওই সামনে কিন্তু সব পাহাড়, এখন সব মেঘে ঢেকে আছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। আমরা ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি, খুব বেশি সময় আর বাকি নাই ব্রেকফাস্টের। সম্ভবত 10:30-তে লাস্ট টাইম, এখন মনে হয় অ্যারাউন্ড 10 বাজে, 10 o'clock বা এরকম হবে। তাই আমরা দেরি না করে ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। তার আগে আমি একটু বারান্দাটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু আলো আসছে একটু, তাই আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কারণ এরপর আমাদের আবার হোটেল খুঁজতে হবে, কারণ এই হোটেলে সব রুম বুক ফর দ্য নেক্সট 2 days। এই গাছগুলো বেশ সুন্দর করে ডেকোরেশন করা। আর এই যে ঘড়িটা, দার্জিলিংয়ের ঘড়ি, এখানে টাইমিংটা ভালোই লাগছে, কিন্তু এই তারগুলোর জন্য একটু অসুবিধা লাগছে। তারগুলো না থাকলে আরও ভালো লাগতো। আকাশটি কিছুটা ক্লিয়ার হয়ে আসছে, তবে ওয়েদার কাস্টে দেখলাম যে আবার বৃষ্টি হবে। আমরা কোথায় কোথায় যেতে পারি সেটা দেখা যাক। আমরা কোনো মানে ট্যুর অপারেটরের কাছে ট্যুর বুক করিনি, ট্যাক্সি দিয়েও যে যাবো সেই উপায়ও নেই, কারণ কালকে যে পরিমাণে জ্যামে পড়েছিলাম আসার পথে, এখন যে স্পটেই যাই আমাদের প্রচুর জ্যামে পড়বো। তাই এবারে আমাদের প্ল্যান হেঁটে হেঁটে দার্জিলিংয়ে যতটুকু দেখা যায় সেটা দেখবো, আর সুযোগ হলে 2-1টা প্লেস দেখবো। আর টাইগার হিল বা অন্যান্য জায়গা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, সেখানে আপনারা চাইলে যেতে পারেন, তবে অনেক সময় লাগবে। এই রাশের সময় আসলে সবগুলো পয়েন্ট কভার করতে অনেকটা কষ্ট হবে। তো আমাদের নিজেদের মতো করেই আমরা সময়টা কাটাবো, আর আশেপাশেটা ঘুরে দেখব, সেটাই প্ল্যানে আছে। যাই হোক, আমার কাছে এই প্লেসটা অনেক ভালো লেগেছে। এখানে আমি ঘন্টাখানেক সকালে বসেছিলাম। এখানে বসে বসে গাড়িগুলো দেখছিলাম, প্রচুর জ্যাম। সকাল থেকেই জ্যাম শুরু হয়ে গেছে, যারা ট্যুরিস্ট স্পটে যাবে তারা যাচ্ছে। এটা হচ্ছে ম্যালের, মানে সবাই এই রামাদা প্লেসটাকেই বলে, যদি আপনি ট্যাক্সি কল না করেন। আমরা এখন নিচে চলে যাব, লিফটের যে রেস্টুরেন্টের যে এখানে আছে সেখানে এখন আমরা চলে আসলাম। অনেক বড় প্লেস রেস্টুরেন্টটা। আমাদের এই হোটেল রুমের সাথে এই সকালের ব্রেকফাস্টটা ছিল ইনক্লুডেড। আমাদের রুম রেন্ট প্রাইস 7,000 ইন্ডিয়ান রুপি মতো লেগেছিল, কিছু কম বেশি হবে।
তবে মানে ওদের সার্ভিস অনুযায়ী আর যেহেতু এখন একটু রাশ আওয়ার, মনে হয় ঠিকই ছিল প্রাইসটা। আপনারা কমেন্ট করে জানাবেন যে অন্যান্য সিজনে কেমন থাকে। আমি আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলাম, সালাদ এবং কিছু ক্রোসান্ট, এবং ওরা ছিল পিওরলি জুস করে দিচ্ছিল, একেবারে ফ্রেশ জুস মালটার। এগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। অনেক গেস্ট সকালবেলা খেয়ে গেছে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ছিল এক নজরে। এখানে এগ ছিল, তারপরে এগ অবশ্য আপনাকে বললে আপনাদের মতো করে তৈরি করে দেবে। স্যুপ ছিল, ভেজিটেবল চিকেন, তারপরে এটা পরে ছিল ওটস দিয়ে তৈরি করা, আরও ছিল রাইস টাইপের কিছু ছিল, পটেটো ছিল, পটেটো ভেজেস অ্যান্ড এই যে সটেড ভেজিটেবল, কালারটা খুবই সুন্দর এসেছে সটেড ভেজিটেবলে। বেকড বিন ছিল, বেকড বিনটা আমার অন্য সময় বেশ ভালো লাগে, তবে আজকে খেতে ইচ্ছে করছে না। আজকে ওই যে ফ্রেশ ভেজিটেবল মানে যেগুলো সালাদ ওগুলোই খাবো। রাইস ছিল, ফ্রাইড রাইস, তারপরে এগুলো ছিল বিভিন্ন রকমের সসেজ টাইপের জিনিসপত্র। আর এই যে সালাদের অংশটা, এটা আমার কাছে খুবই পছন্দ এই কর্নারটা, কারণ আমি একজন সালাদ লাভার। আর সাথে হামুস ছিল অ্যারাবিয়ান, এটা বিটরুটের হামুস ছিল, একটু ডিফারেন্ট। আর যেটা রেগুলার হামুস সেটাও ছিল। আর ইন্ডিয়ান ব্রেকফাস্ট সেখানে ছিল, এবং শ্রীলঙ্কান ব্রেকফাস্ট, দু ধরনের ব্রেকফাস্ট। আর অ্যারাবিয়ান কিছু কিউজিন ছিল। ইন্ডিয়ান এই যে ছোলা পুরি, ছোলা ভাটোরা বলে হয়তো বা। তারপরে এটা ছিল উপমা ছিল, মানে সেটা চিড়া দিয়ে তৈরি করা হয়। গরম গরম জিলাপি ছিল, জিলাপিগুলো খুবই টেস্টি ছিল। আর এই যে রাম লাড্ডু, এটা খুবই মজার ছিল। এটা আমি দিল্লিতে যখন গিয়েছিলাম সেটা ট্রাই করেছিলাম। ওইটা অবশ্য দিল্লির যে এটা ছিল সেটা অনেক বেশি টেস্টি ছিল, এটাও মন্দ নয়। আর এই যে সাউথ ইন্ডিয়ান ইডলি, দোসা, সাম্বার এগুলো ছিল। আর এখানে প্লেট সব ধুয়ে রাখা ছিল সারিতে। আর বিভিন্ন রকমের আচার, সস, অনেক কিছু ছিল। সবগুলো কর্নার আসলে আমি ভিডিওতে আনতে পারিনি। ওদের ব্রেকফাস্ট আমি বলতে পারবো যে আমি 100-এ 95% মার্কস দিতে পারি। আর এটা এক ধরনের মানে ছিল যেটা চাটনির মতো, আর আমি প্রথমে স্যুপ ভেবেছিলাম, কিন্তু এটা বোধহয় ইডলি সাম্বার এগুলো দিয়ে খায়। আর ওই পাশে ছিল আর বেকারি আইটেম ছিল, আমি পরে দেখাবো। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই আমি এখন ডিজে অজমো পকেট 4টাই আসলে আমি প্রথমবার ইউজ করছি, তাই ভিডিওটা করতে আমার একটু, যেহেতু আমি আনাড়ি হাতেই করছিলাম, অত ভালো হয়তো আসেনি, সেই জন্য আমার সুন্দর চোখে দেখবেন। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আবার সব প্যাক করে নিচ্ছি। বেলা 12টা বাজে, 1টার ভিতরে আমাদের চেক আউট করে নিতে হবে। আমরা নিচে ব্যাগ রেখে এখন হোটেল খুঁজতে যাব। আমরা তাই রুম থেকে চেক আউট করে আসলাম। আর এরকম একটা জায়গা আছে এই জায়গাটা খুব সুন্দর ছবি তোলার জন্য। এটা যে ফ্লোরে রেস্টুরেন্ট, সেই ফ্লোরেই এই সম্ভবত ছিল। এখানে অনেক সুন্দর করে গাছ ছিল, প্ল্যান্ট ছিল, একদম রাতের বেলা এখানে আলো থাকে, বসার জায়গা আছে। তবে এই হোটেলে সুইমিং পুল আছে কি না আমরা এখনও জানি না, অবশ্য জিজ্ঞেস করা হয়নি। খুবই রাশের মধ্যে, মাত্র কালকে রাত্র 11টার দিকে আমরা এখানে চেক ইন করেছি, আবার এখন 12টার সময় আমরা চেক আউট করে যাচ্ছি। বেলা 12টার মধ্যে আমরা রিসেপশনে চেক আউটের জন্য চলে আসলাম। এখানে আমরা ব্যাগ ড্রপ করে এখন হোটেল খুঁজতে বের হব। ইতিমধ্যে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা ছাতা এনেছিলাম আগে থেকেই, যেহেতু এখন এখানে বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্টে দেখেছি। মলের কিছু সব খুঁজছিলাম, একটু রেইনকোট দেখব। রেইনকোট আমাদের জন্য জরুরি, যেহেতু আমরা মোটামুটি হেঁটে হেঁটেই ঘুরবো বলে প্ল্যান করেছি। কালকে প্রচণ্ড জ্যামে আমাদের যে অবস্থা হয়েছিল, তাতে মনে হচ্ছে যে অন্যান্য স্পটগুলো দেখা হবে না। অবশ্য আমার দার্জিলিং 7-8 বছর আগে আমি আগেই এসেছি, এবং সবগুলো স্পটই মোটামুটি দেখা হয়েছে, যেগুলো জনপ্রিয় স্পট। এখন আমি নিজেদের মতো পায়ে হেঁটে আমরা দার্জিলিং, একটা অন্যরকম দার্জিলিংটা দেখব।
আর এই যে সবগুলো দেখবো, ওদের লোকালসদের সাথে একটু দেখবো লোকালসরা কীভাবে থাকে, এগুলোই এক্সপ্লোর করার চেষ্টা করব। আর দার্জিলিংয়ের যে ফেমাস ফুডগুলো আছে সেগুলোও খাবো। বিখ্যাত যেসব রেস্টুরেন্ট দেখেছি সেসব জায়গায় দেখি সকালবেলা থেকে লাইন ধরে আছে সেখানে ব্রেকফাস্ট করার জন্য। এখানে একটা বেকারি আছে, সেখানে যাব। যাই হোক, প্রথম আমরা হোটেল খুঁজতে চলে আসলাম একদম মলের উপরে যে হোটেলটা, হোটেল বেলভিউ, এটা দেখছিলাম। এটা হোটেলটা বেশ ভালো, কিন্তু একটু পুরনো ধরনের, এটার মধ্যে লিফট নেই। আর পাশেই ছিল হোটেল ওল্ড বেলভিউ। এই দুটো থেকে একটার মধ্যে আমরা মানে দেখি, এই দুটোতে রুম পেলাম। আর ওই অপোজিটের যে হোটেলগুলো, ওটাতে কোনো রুমই খালি নেই। এখন যে এত রাশ, আমরা অবশেষে ওল্ড বেলভিউটাই চুজ করলাম। বেলভিউ সামনেরটা একটু পুরনো ছিল, আর নিচের দিকে কোনো রুম ছিল না, যদিও ওটা থেকে এটার প্রাইসটা বেশি। আমরা হোটেল ঠিক করে আবার একটা শপে চলে আসলাম। রেইনকোট প্লাস জ্যাকেট এ ধরনের একটা একটা আউটফিট নিয়ে নিলাম। সবটা কালেকশনগুলো খুব ভালো ছিল। এটা রামাদা হোটেলের ঠিক পাশেই। খুবই অমায়িক ছিল যাদের ওনার এবং শপকিপার, যারা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানে প্রাইসটা ফিক্স ছিল। আর এই যে এই ম্যাডামেরও একটা পেজ ছিল, আমি ওটাকে ফলো দিলাম, উনিও আমার পেজটাকে সাবস্ক্রাইব করলো। থ্যাঙ্কস ফর দ্যাট। অনেকগুলো কালেকশান ঘুরে আমাদের পছন্দ মতো, যেটা আসলে বৃষ্টি প্লাস অন্যান্য সিজনেও পরা যাবে, বৃষ্টিটাও কভার করবে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, তাই আমরা ওরকম ধরনের প্যান্ট এবং নিয়ে গেছিলাম হুডি টাইপের কিছু। আর প্রাইসগুলো মোটামুটি রিজনেবল ছিল। এগুলো বেশিরভাগই মনে হয় চায়না থেকে এসেছে। সবখানেই পৃথিবীতে চাইনিজ জিনিসপত্র, চায়নাদেরকে এখনও কেউ বিট করতে পারে নাই। মানে ওদের প্রোডাক্ট এত কোয়ালিটি ওয়াইজ, মানে প্রাইস ওয়াইজ এখনও আসলে সবখানে, ওয়ার্ল্ডে সবখানে ডিমান্ড বেশি। ওনারা সম্ভবত নেপালি, ওনারা বেশ কর্মঠ হন। আর আমাদেরকে প্রাইসটা দেখাচ্ছিল এবং কিছু হয়তো বলছিল যে আর এই যে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিয়েছে। প্রথমে আমরা এই ব্লু কালারের এটা নিয়েছিলাম, কি বলে, হুডি, আর একটা পিঙ্ক, আরও কিছু নিয়েছি। মোটামুটি শপিং করে নিলাম। এই যে কয়দিন থাকবো লাগবে আশা করছি, কারণ আমরা ওরকম শীতের কাপড় চোপড় নিয়ে আসিনি। সকালের দিকে বেশ ঠান্ডা পড়ে। এখানে প্রচুর তার ছিল, তাই ওনারা বলছিল যে এটা বলে দেন যে এখন এটার নাম দেওয়া উচিত দার্জিলিংয়ের জায়গা দার্জিলিং। আসলে এই যেহেতু এটা ট্যুরিজমের একটা জায়গা, তাই এখানে তারগুলো না থাকলে ভালো হতো। যাই হোক, আমরা আবার রামাদাতে চলে আসলাম। রামাদাতে আমাদের সাথে যে হোটেল ম্যানেজার ছিল, খুব সুন্দর অমায়িক ছিলেন উনি। আমাদেরকে বললেন, আমাদের সার্ভিস সম্পর্কে জানতে চাইলেন। আসলে খুবই ভালো লেগেছে। আরও কিছুদিন থাকতে পারলে ভালো হতো এই হোটেলে, যেহেতু রুম নেই, আর কিছু করার নেই। অবশেষে আমরা এখন চেক আউট করে নিচ্ছি। লাগেজ ওনাদের কাছে ছিল, সে লাগেজ নিয়ে আমরা চলে আসলাম। ওয়াকিং ডিস্টেন্সে এই যে ওল্ড বেলভিউ, রুম নাম্বার 103 ছিল আমাদের। এটা হচ্ছে আমাদের ওল্ড বেলভিউয়ের সেই রুমটা শুরুতে এরকম একটা প্যাসেজ আছে। আর এটা ওই রামাদার মতো বড় না হলেও বেশ ভালোই ছিল। বেডটা বেশ বড়, সুন্দর, সামনে একটা স্মার্ট টিভি ছিল, আর ভিউটা বেশ সুন্দর ছিল। সেই হোটেলের এই যে ওল্ড বেলভিউ হোটেলটা, আপনারা যারা মলের রোডে এসেছেন সবাই নিশ্চয়ই দেখেছেন। আর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই বেড থেকে শুয়েও আপনি মেঘ, পাহাড় এগুলো দেখতে পারবেন। আর নিচের ফ্লোরটা ছিল একটু মানে এরকম, এটা টাইলস ছিল না, সম্পূর্ণ কার্পেটিং করা প্লাস্টিক দিয়ে। আর এই যে এখানে লাগেজ রাখার জায়গা, আর এখানে যে আমরা অলরেডি আমাদের কোটগুলো ঝুলিয়ে দিয়েছি। আর একটা মিরর ছিল, বেড সাইড, দুটো টেবিল। আর এই যে ভিউগুলোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সামনে কিন্তু পাহাড়, মেঘ এবং দার্জিলিং শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এইখান থেকে। দুটো টাওয়েল দিয়েছে, আর এরকম একটা গোল রাউন্ড টেবিল আছে, সোফা, আর সামনে একটা লম্বা একটা টেবিল আছে, ওয়ার্কিং ডেস্ক।
আর এখানে দৃশ্যটাগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে এই হোটেলটার সামনে এটাই হচ্ছে ওই মলের চত্বরটা। আর এই যে এখন মেঘে সব ঢেকে আছে দেখে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এই সময়ে তো মেঘটা অনেক নিচে নেমে আসে, মেঘগুলো যখন সরে যাবে তখন পাহাড়গুলো দেখা যাবে। আর যে পাহাড়ের নিচে বাড়ি ঘর এগুলো কিছু দেখা যাচ্ছে। আর এখানে যে একটা কফি কর্নার আছে, কফি এবং টি দেওয়া। আর এখানে আরেকটা চেয়ার আছে, আর ইলেকট্রিক কেটল এগুলো ছিল, আর দুটো পানির বোতল। এখানে অবশ্য প্লাস্টিকের বোতল ছিল, আর দুটো গ্লাস ছিল। আমরা এক্সট্রা চাও নিয়ে এসেছি, চা কফি। এই তো সব কিছু বেশ ভালো ছিল এক্সেপ্ট দ্য ফ্লোরটা খুবই স্লিপারি ছিল এই হোটেলের। সব কিছু রেনোভেট করেছে কিন্তু ফ্লোরটা আগের মতোই রয়ে গেছে, তাই এখানে ম্যাট দিয়ে দিয়েছে। ম্যাটের পরিবর্তে এখানে একটু টাইলস থাকলে ভালো হতো। আর অনেকবারই স্লিপ কেটেছি আমি। আর এই রুমের প্রাইসটা ছিল আমাদের কাছে আস্কিং প্রাইস ছিল 7,000, পরে বলাতে আমাদের কিছুটা ডিসকাউন্ট করে দিয়েছিল 6,000 রুপি। এখন ফুল সিজন, তাই কোনোভাবেই এর থেকে কমে পাওয়া যাচ্ছিল না। এই ছিল আমাদের ওল্ড বেলভিউ হোটেল রিভিউ। এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমি দুটো হোটেল দেখিয়েছি, আর আমরা কোথায় কোথায় ঘুরলাম সব কিছু এক ভিডিওতে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, ভিডিওটা লং না করে। কারণ পার্ট বাই পার্ট করাটা থেকে এক ভিডিওতে সব কিছু থাকলে অনেকের জন্য সুবিধাজনক। এখন আমরা এখানে বসে কিছুটা খাওয়া দাওয়া করব, আর চা খাবো, তারপরে একটু আমরা লাঞ্চ করতে বের হব। যদিও আমরা আজকে বেশ ভালো ব্রেকফাস্ট করেছি রামাদা হোটেলে, আপনারা দেখেছেন হয়তোবা। রামাদা হোটেলে ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল। এখন আমরা দুপুর হয়ে গেছে, 2টা-3টার মতো বাজে। আমাদের কাছে টুকটাক খাবার ছিল, সেগুলোই খাচ্ছি। বিকালবেলায় আবার মলে যেয়ে কিছু খাওয়া দাওয়া করব। চা বানিয়ে দিলাম, আর আমি যেহেতু আমি কফি লাভার, তবে দার্জিলিং এসেছি তাই একটু চাটা ট্রাই না করলেই নয়। মলে যেয়ে আমি চা খাবো। আর যে ওদের রিসেপশনের এরিয়াটা হচ্ছে এরকম ছিল, এটা ছোটোখাটো একটা রিসেপশন। হোটেলটা যেরকম দেখতে সেই অনুযায়ী আমার কাছে প্রাইসটা একটু ওভার প্রাইস লেগেছে। আর এটার মধ্যে কোনো রেস্টুরেন্টও নাই, আর কোনো ব্রেকফাস্ট ইনক্লুড নাই। ব্রেকফাস্ট ছাড়াই 6,000 রুপিটা একটু ওভার প্রাইস। বিকজ অফ দ্য লোকেশান মেবি দ্য প্রাইস ইজ হাই। আর যাই হোক, এই যে সামনেই যে মল, আর এই যে ওল্ড বেলভিউ হোটেলটা, আর এটা হচ্ছে বেলভিউ হোটেল। আর এই যে ওল্ড বেলভিউটা হচ্ছে রেনোভেট করা হয়েছে, ওদের সব কিছুই নতুন, তবে ফ্লোরগুলো পুরানো রয়েছে। তাই আমি রেকমেন্ড করবো যে ফ্লোরটাকে ম্যাটটা যদি সরিয়ে দেওয়া হয় সেটা ভালো হয়, কারণ এটা স্লিপারি এবং দুর্ঘটনা ঘটতে পারে। আর এই যেটা বেলভিউ হোটেল, সেটা দৃশ্যটা বেশি ভালো লাগে, সামনে পুরো মলটা দেখা যায়, কিন্তু অনেক এটা ছিল না, বুকিংয়ে খালি পাইনি, প্লাস উপরের একদম ফ্লোর ছিল। তাই যেহেতু একটু হাঁটুতে সমস্যা আছে, এত উপরে রুমটা আমি প্রেফার করিনি। আর ওই ওল্ড বেলভিউতে আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছিলাম। এই যে মল দেখছেন তো একেবারে কাছে, আমাদের হোটেল থেকে নামলে পরে এই মলের চত্বরের আশেপাশে অনেক রকম শপ আছে। আমি অনেক আগে যখন এসেছিলাম এত শপ তখন দেখিনি। আর ফুটপাতে তখন অনেক দোকান ছিল, এখন ফুটপাত উঠিয়ে সবগুলো দেয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি আবার একটু নিচের দিকে, রামাদা হোটেলের ওই পাশে, দেখি কোথাও কোনো ট্যুর পাই কি না, কাছাকাছি একটু খোঁজ খবর নিব। আজকের দিনটা এভাবে কেটে যাবে, রাতের বেলায় মলে আবার আসবো। আমরা কিছু শপ দেখছিলাম সুভেনিয়ার কালেক্ট করার জন্য, সুভেনিয়ার কালেক্ট করব। এখানে অনেক সুন্দর সুন্দর সুভেনিয়ার ছিল, ঐতিহ্যবাহী। এই যে এটা ছিল বৌদ্ধের একটা স্ট্যাচু, এগুলো অনেক সুন্দর কারুকাজ করা। এখানে কাশ্মীরি জিনিসপত্র, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার জিনিসপত্র ছিল। আমরা আবার বিকালে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য একটা হোপ গ্ল্যানারি, এটা খুবই একটা ফেমাস একটা বেকারি,
অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন, এখানে সবাই ছবি তোলার জন্য খুবই লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমরা এখন আর সুযোগ পেলাম না ওইখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য অসম্ভব ভিড়। আমরা পরে দেখি সকালবেলায় এসে ট্রাই করবো, যেহেতু আমাদের হোটেলের একদমই কাছে। তারপরে আমরা টুকটাক ছবি তুলে নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। আর এই বেকারি থেকে চমৎকার সব বেকিং আইটেমের গন্ধে জায়গাটা ভরে যাচ্ছিল, মোমো করছিল। আমি কিছু খাবার দাবার কিনবো আসার পথে। এখন মলের আশেপাশের চত্বরটা ঘুরে দেখছিলাম। এখন আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনে। হেঁটে হেঁটেই ঘোরার প্ল্যান আজকে, কারণ দেখছি প্রচুর জ্যাম রাস্তার মধ্যে, সব স্পটে যেতে অসম্ভব ভিড়। এই দার্জিলিং রেলওয়ে স্টেশনটা অনেক উপরে। এই রেলওয়ে স্টেশন থেকে একটা প্যাকেজ আছে যে ঘুম পর্যন্ত যায়, সেটা নেওয়ার ইচ্ছা আছে। তাই আমরা রেলওয়ে স্টেশনে এসে টিকিট কাটার জন্য আসলাম। এখানে দার্জিলিং স্টেশন টু ঘুম একটা টয় ট্রেন চলে, 1 ঘন্টা পরপরই ট্রেন ছেড়ে দেয়। সেই ট্রেনের টিকিটটা কালেক্ট করার জন্য এসেছি, কিন্তু এসে যে দেখি যে 3 দিনের কোনো টিকিট নেই, সব টিকিটই সোল্ড আউট। কি আর করা। এখন আমরা দেখি, আমার গতবার দার্জিলিংয়ের সব জায়গাতে যাওয়া হয়েছে, শুধু একটা স্পট বাকি আছে, সেই স্পটটাতেই আমি যাব। এখন রেলওয়ে স্টেশনটায় ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু ক্যাফে ছিল, এর মধ্যে আবার টিপ টিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। আগে শিলিগুড়ি থেকে এখানে ট্রেন আসতো, এখন আসে কি না আমার জানা নাই। যদি কেউ জানেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এখন ঘুম থেকে আসে একটু পরপরে, ঘুম টু দার্জিলিং স্টেশনের ট্রেনগুলো, টয় ট্রেনগুলো ছেড়ে দেয়। আর ঘুম স্টেশনটা সবচেয়ে উঁচু স্টেশন হিল স্টেশনের মধ্যে। আর এই যে সব শহরগুলো দেখা যাচ্ছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, একবার টুকটিপ বৃষ্টি পড়ছে আবার চলে যাচ্ছে। মানুষজন সব মানে লাইনে দাঁড়িয়ে আছে, কারণ যারা টিকিট কেটেছে তারা ট্রেনে উঠবে। সকাল থেকে বিকাল পর্যন্ত এই ট্রেনগুলো ছেড়ে দেয়। আর এই দিক থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আমরা একটা ক্যাফেতে চলে আসলাম। টয় ট্রেনের টিকিট না পেলে কী হয়েছে, আমরা টয় ট্রেন ক্যাফে, একটা মানে একই যে টয় ট্রেনের বগি, সেই বগির ভিতরে একটা ছোট্ট ক্যাফে বানিয়েছে, খুবই সুন্দর, বেশ ভালো লাগলো। টয় ট্রেন ক্যাফেতেই আমরা চলে আসলাম। এখানে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো বিকালবেলায়, যেহেতু আজকে লাঞ্চ করা হয়নি, তাই আমরা এখানে মোমোটা ট্রাই করব। দার্জিলিংয়ে এসেছি অথচ মোমো খাবো না তা তো হয় না। দার্জিলিংয়ের মোমো তো খুবই জনপ্রিয়, তাই আমরা দেখি এখানে মোমোসগুলো খাবো। আর ওদের সসটা একটু ডিফারেন্ট। বিভিন্ন জায়গায় মোমো খেয়েছি, কিন্তু দার্জিলিংয়ের মোমোর সাথে যে চাটনি বা সস যেটা দেয় সেটা কিন্তু অনেক মজা। এখানটা কেমন, টেস্টটা কেমন আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই যে এটা কিন্তু টয় ট্রেনের একটা বগি, ওল্ড বগির ভিতরেই এই মানে এই যে ক্যাফেটা করেছে। এখানে ফাস্টফুড, মোমোস এগুলোই পেয়ে যাবেন, এছাড়া ফ্রাইড রাইস এগুলোও আছে। এখন আর ফ্রাইড রাইস খাওয়ার মতো মানে ইচ্ছা নাই, তাই আমরা কিছু ফাস্টফুড অর্ডার দিলাম। আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে স্টেশনটা ঠিকই এই যে সামনেই এই ক্যাফেটা, তাই আপনারা যারা টয় ট্রেন উঠতে পারবেন না, তারা কিন্তু এইখানে বসে একটু কফি, চা বা একটু স্ন্যাক্স খেতে পারেন। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই যে বড় বড় চিজ মোমো নিয়েছিলাম আমরা, আর সাথে ছিল এই যে ওদের মোমো চাটনি, 6 পিস মোমো দিয়েছে, আর সাথে চাটনিটা আর কফি আমরা অর্ডার দিয়েছিলাম, চাও অর্ডার দিয়েছিলাম, ওদের মশালা টি দার্জিলিংয়ের। আমি মোমোটা খেয়ে আমি বলছি এখন এটার টেস্টটা কেমন। খুবই গরম, ধোয়া ওঠা। আর এই যে চাটনিটা মিক্স করে এই মোমোগুলো খেতে কিন্তু বেশ লাগে। খুবই মজা ছিল, গন্ধতেই বোঝা যায় আসলে কতটা মজা হবে। খুবই সুন্দর এবং খুবই মজাদার ছিল মোমোসটা। হাত দিয়ে আমি খেলাম, কারণ যেহেতু অনেক বেশি গরম, চামচ দিয়ে আমি উঠাতে পারছিলাম না।
আর আমার হাত পরিষ্কারই ছিল, আমি ক্লিন করে নিয়েছি খাওয়ার আগে। এই মোমো খেলে মানে পুরো লাঞ্চই হয়ে যায়। আর দার্জিলিং এসে আপনারা যেই খাবারই খান না কেন মোমোগুলো অবশ্যই ট্রাই করবেন, ওদের কিন্তু বিভিন্ন রকমের মোমোজ আছে। আমি যে কদিনই দার্জিলিংয়ে ছিলাম প্রতিদিনই একবেলা অন্তত মোমো খেয়েছি। এই যে টয় ট্রেন ক্যাফেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একবার। এখানে সামনে একটা ইঞ্জিনের মতো, আর এই যে টয় ট্রেনটা আছে এখানে, পুরো একটা বগি, পুরনো একটা বগিকে ওরা রেনোভেট করে ক্যাফের মতো করেছে। আর বাইরে থেকেও আপনারা এই যেভাবে করে খাবার নিতে পারেন, যদি ভিতরে বসে না খেতে চান পার্সেলেও আপনারা খাবার নিতে পারেন। বৃষ্টিটা কিছুটা কমেছে। এই যে ক্যাফে, টয় ট্রেনে না ওঠা হলেও আমাদের এই ক্যাফেতে টয় ট্রেনের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। যাই হোক, আমরা রুমে যে রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আবার বের হয়ে গেলাম। আমরা স্মার্ট বাজারের একটা জায়গা আছে, বড় একটা শপিং মল, সেখানে আসলাম এবং সেখানে নিচের গ্রাউন্ড ফ্লোরে বড় একটা মানে চায়ের আউটলেট আছে। সেখান থেকে আমরা কিছু চা দেখব। দার্জিলিং এসেছি, কিছু পরিবার পরিজন এবং নিজেদের জন্য কিছু চা নিব। অনেক রকমের ফ্লেভারের, এত সুন্দর সুন্দর মানে কন্টেনারের চাগুলো দেখে মনে হচ্ছিল যে সব নিয়ে নিই। এখানে গ্রিন টি, হোয়াইট টি, তারপরে বিভিন্ন হার্বাল টি, তারপরে মানে প্যাকেজিংগুলো মারাত্মক সুন্দর ছিল, অনেক সুন্দর। আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে কোনটা কী টি। কতগুলো টি আছে যেগুলো আপনি কয়েকবার জাল দিতে, মানে 1 ফ্ল্যাশ, 2 ফ্ল্যাশ, 3 ফ্ল্যাশ। গোল্ডেন টিপসের টি আর একটা ছিল, আমরা স্যাফরন টিটা নিয়ে নিলাম। এখানে আমরা ট্রাই করব ঘরে বসেই, তারপরে ভালো লাগলে আরও কিছু নিয়ে নিব। আমি একটু যেহেতু ব্ল্যাক টি খাই, তাই আমি টি ব্যাগটা প্রেফার করি বেশি, টি ব্যাগ নিয়ে নিলাম বেশি করে। আর এছাড়া লুজ টিও নিয়েছে। আর টিনের মধ্যে কতগুলো টি ছিল, অনেকগুলো টি, যেখানে নীলগিরি টি, আরও অনেক রকম টি, এখন আমার নামগুলো মনে পড়ছে না। সেই সব ধরনের চা আমরা নিয়ে নিচ্ছি। চা নিতে নিতে একটা দুটো নিব ভেবেছিলাম, কিন্তু পরে ব্যাগটা ভরেই গেল। যাই হোক, চাটা নিয়ে এখন আমরা এগুলো আবার রুমে রেখে দিব। চলে যাচ্ছে এখন। এই যে শপিং মলটা স্মার্ট বাজার এখানে আছে, আর এইখানে অন্যান্য শপও আছে। সুমিট একটা হোটেলও আছে, তাই আপনারা এই এরিয়াতে থাকতে পারেন চাইলে। এখান থেকে সব কিছুই, বাজারঘাট সব কিছুই কাছে, আর দার্জিলিং স্টেশনটাও একেবারেই কাছে। এখন আমরা যেহেতু আমাদের হাতে অনেক কিছুই হয়ে গেছে, প্রথমে আমরা রুমের দিকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন তো, এরকম জ্যাম, যে কোনো স্পটে যাবেন এই যে এই সিজনে আসলে এরকম জ্যামের মধ্যেই সারাটাক্ষণ চলে যাবে, তেমনভাবে দেখাটা পসিবল হবে না। আমাদের গতকালের অভিজ্ঞতাই বলা তে হয়ে গেছে, মানে খুবই বিরক্ত লাগে জ্যামে বসে থাকতে, ঘোরার আনন্দটাই মাটি হয়ে যায়। তাই আমরা হেঁটে হেঁটে এবার ঘুরবো। আমরা এখন সেই যে বেকারিটা চলে আসলাম। বেকারিতে অনেক থরে থরে অনেক রকমের মানে বেকিং আইটেম, চিজ কেক, চিজ পাই, সবই ছিল, প্যাটিস ছিল। আমি এখন আমার পছন্দ মতো কিছু সেভারি আইটেম এবং ডেজার্ট আইটেম নিয়ে নিচ্ছি, সন্ধ্যায় এগুলো খাবো। এখানে যারা এসেছেন মলের আশেপাশে এইগুলো ট্রাই করেননি, এরকম খুব কম লোকই আছে, বিশেষ করে যারা ডেজার্ট এবং এইসব ধরনের সেভারি আইটেম পছন্দ করে। আমরা তাই এগুলো বেশ কিছু নিয়ে নিলাম, এবং সকালে ব্রেকফাস্ট যেহেতু নাই, এখান থেকে ব্রেকফাস্ট আইটেমও কিছু কিনে নিয়ে গেলাম। এই যে হোপ, এটার সামনে সবাই ছবি তুলে। এইখানেই বেকারিটা, উপরে বসেও খাবারের ব্যবস্থা, মানে খেতে পারেন আপনি চাইলে। তবে আমরা আমাদের রুমেই নিয়ে যাচ্ছি। এটার একটু পরে, মানে 2টো বিল্ডিং পরে আমাদের এই যে হোটেলটা। আমরা রুমে যে একটু রেস্ট নিয়ে আবার রাত সন্ধ্যার পরে চলে আসলাম মল এরিয়াতে। কিছু সুভেনিয়ার কিনবো। অনেকগুলো সুভেনিয়ার শপ আছে এই মলের আশেপাশে, অনেক সুভেনিয়ার শপ, আপনারা ঘুরে ঘুরে দেখবেন। আজকে যেহেতু আমাদের ডে 2,
ফার্স্ট দিন তো আমাদের জার্নিতে চলে গেল। সেকেন্ড দিন আমরা কি করলাম দেখলেন, একটা হোটেল চেঞ্জ করলাম, একটু শপিং করলাম, চা কিনলাম, ঘুরলাম, স্টেশনে গেলাম, টয় টয় ট্রেনের ক্যাফেতে উঠলাম। এখন সুভেনিয়ার কিনে এখন রুমে চলে যাব। মলে হেঁটে কিছুক্ষণ হাঁটবো। টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে, তাই আমাদের হোটেলের আশেপাশে যে দোকানগুলো আছে সেখানেই আমরা দেখছি। এখানে প্রচুর সুন্দর সুন্দর মানে উইন্টার কালেকশন আছে। এখন যেহেতু আমাদের সামার বেশি সব জায়গাতে, দার্জিলিংয়ে তো অল টাইমই উইন্টার, কিন্তু এত মানুষের চাপ তাই মনে হচ্ছে এখন এখানেও সামার। টেম্পারেচার যদিও 22 এরকম, কিন্তু মনে হচ্ছে যে 30 মতো বা 25 মতো মানুষের, যেহেতু অনেক মানুষ। এখানে অনেকগুলো ক্যাফে আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাফেতে বসে এই সময়ে আড্ডা দিতে পারেন বন্ধুদের নিয়ে। অনেকজন মিলে আসলে হয় কি একটা অন্যরকম আনন্দ হয়, আর সোলো ট্রিপ বা ডুয়েল ট্রিপে অন্যরকম। পরদিন একেবারে ভোরবেলায় আমরা মল চত্বরে চলে আসলাম। এই সময় মলটা একেবারে ফাঁকা, তাই দেখতে খুবই ভালো লাগছে। চারিদিকে একেবারে মানে খুব কম মানুষ যারা জগিং করছেন, এবং যারা ওই সামনে একটা স্টেজ আছে ওখানে কিছু এক গ্রুপ ছেলেমেয়েরা এক্সারসাইজ করছেন, জুম্বা বা অন্য কোনো এক্সারসাইজ করছে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের সর্বপ্রথম হোটেল, স্টারলেট নাকি কি যেন একটা নাম ছিল। আর এইখানে স্টেজও আছে, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। মলটা পরিষ্কার করছিল। এখানে বিকালবেলা ঘোড়ার রাইড হয়। আর সামনে আসলে এখানে একটা পয়েন্ট আছে যেখান থেকে হুন্ডা রেন্টে দেওয়া হয়। আমরা সেটার খোঁজ নিব, যদি পেয়ে যাই তাহলে হুন্ডা করে আমরা ঘুরবো। কারণ গাড়ি করে যদি কোনো গাড়ি যদি ভাড়া নেই তাহলে আমাদের মনে হয় না সব স্পট কভার করতে পারবো। 9টার দিকে খুলবে, এখন সকাল 6টা বা 6:30 মতো বাজে। সবাই একটু দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে। আমরা একটু সকালের মর্নিং ওয়াকটা এখানে সেরে নিচ্ছি, তারপর রুমে যেয়ে ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে বের হব। আর দেখা যাক, হোন্ডা দিয়েও যাওয়াটা মানে কত দূর যেতে পারবো জানি না। 10টার দিকে বললো, যে কেউ বলছে 9টায়, কেউ বলছে 10টায় খুঁজবে। এই যে এই হোটেলটা ঠিক পাশেই, দুই একটা বিল্ডিং পরেই এখানে বাইক রেন্ট দেওয়া হয়। এই যে বড় একটা স্টেজের মতো দেখছেন, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন সিজনে, বিশেষ করে নিউ ইয়ার বা কোনো বিশেষ অকেশন থাকলে এখানে প্রোগ্রামগুলো হয়। আর উপরের স্টেজটাতেও লোকাল প্রোগ্রামগুলো হয়ে থাকে, সাধারণত বিকালবেলাতে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। তাই যারা এগুলো দেখতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন। আর এখানকার অনেকগুলো ডগি আছে, এখানকার ডগিগুলো কিন্তু খুবই সুন্দর। একটু শীতপ্রধান এলাকা দেখে ওদের গায়ে অনেক লোম থাকে, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। এই ছিল সকালের ভাইব, মলের ভাইবটা। এই নিরিবিলি পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বসেছিলাম অনেকটা সময় মলের এবং আশেপাশের ভিউটা আমি এনজয় করছিলাম। মলের এই শান্ত শিষ্ট পরিবেশ দেখে গতকালের ক্লান্তি অনেকটাই দূর হয়ে গেল। আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে কিন্তু ভালো লাগে। আর চারিদিকে কিন্তু মেঘে ঢাকা ছিল,
সেটা অন্যরকম। আমরা এখন চকবাজার এরিয়াতে এসে একটা শেয়ার ট্যাক্সি করে আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। আমার দার্জিলিংয়ের গতবার ভ্রমণে এই প্লেসটা মিসিং হয়ে গেছে সামহাও, তাই বাতাসিয়া লুপে আমি যাচ্ছি। চেয়েছিলাম টয় ট্রেন করেই বাতাসিয়া লুপে যাব, কারণ ঘুম স্টেশনে থেকে দার্জিলিং স্টেশনে যেই ট্রিপটা আছে সেটা বাতাসিয়া লুপে থামে। যাই হোক, সেটা যেহেতু আমি টিকিট পাইনি, তাই এখন আমি যাচ্ছি। এই যে যেতে যেতে দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটা যাচ্ছে, এটা কিন্তু দার্জিলিং স্টেশন থেকে এখন চলে যাবে ঘুম স্টেশনে। মাঝখানে বাতাসিয়া লুপ নামে একটা জায়গা আছে, খুব সুন্দর, সেখানে থামবে এই ট্রেনটা থেকে। এখন আমরাই আগে চলে যাচ্ছি। আমরা বলে দিচ্ছি আমরা কিভাবে এসেছি। আমাদের মল চত্বর থেকে সিঁড়ি দিয়ে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে শেয়ার জিপগুলো কোথা থেকে ছাড়ে। আমরা চক বাজার এরিয়াতে চলে গেলাম। আমাদের মল এরিয়া থেকে হেঁটে যেতে 10 মিনিটের মতো সময় লেগেছিল। সেখানে আমরা নিয়ে নিলাম যে লোকাল শেয়ার জিপগুলো। সেখানে আমরা দুজন পার হেড 35 রুপির মতো লেগেছিল। সেটা করে আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ঘোরার কী আছে সেটা আপনারা গেলে আমি আপনাদেরকে দেখাবো, আগে আর বলার কিছু নেই। এই যে ট্রেনগুলো ডিজেলে চলে, আগে এগুলো কয়লায় চলতো, এখনও কয়লার কিছু হয়তো ট্রেন থাকতে পারে, তবে এটা ডিজেল চালিত। এখানে এসি এবং নন এসি দু ধরনের বগি আছে। 1000 করে মনে হয় নন এসিগুলো, আর 1500 রুপি হচ্ছে এসি কোচগুলো। এ সময় সিজন ওয়াইজ এটার প্রাইস ওঠানামা করতে পারে, আমার ঠিক জানা নেই। আমি স্টেশনের বাইরে যেটা লেখা দেখেছি সেটাই আপনাদেরকে বললাম। জুন মাসে খুবই রাশ, এই যে ট্রেনটা যাচ্ছে তার এতই জ্যাম সামনে, এই ট্রেনের কারণে আরও বেশি জ্যাম হচ্ছে। আমরা কিন্তু জ্যামে আটকে আছি এবং আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে ট্রেন, আমরা অনেকগুলো ট্রেনই পেয়েছিলাম এই যে বাতাসিয়া লুপে যাওয়ার পথে। আমাদের বাতাসিয়া লুপে যেতে চকবাজার বা যে দার্জিলিং স্টেশন থেকে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 35 থেকে 40 মিনিট। তাহলে বোঝেন যে কত পরিমাণে জ্যাম ছিল রাস্তার মধ্যে। সবাই জ্যামে অস্থির। ট্রেনে গেলে অবশ্য জ্যাম পড়বে না, কারণ ট্রেনটাকে সাইড দিয়ে দেয়, যখনই ট্রেন আসে গাড়িগুলো সাইড হয়ে যায়। তারপরে কিছুটা ধীর গতিতেই চলছে অন্যান্য সময়ের চেয়ে। মনে হচ্ছে বাতাসিয়া লুপ যেতে যেতেই আমাদের বাতাসে উড়ে যাব, এরকম পরিমাণে জ্যাম দার্জিলিংয়ের রাস্তায়, অকল্পনীয়। এ কথা আসলে কেউ আমাদেরকে আগে বলেনি, কোনো ভিডিওতেও আগে দেখিনি যে এই সময় এত বেশি পরিমাণে জ্যাম থাকে। আমরা যেই এজেন্সির মাধ্যমে কেটেছি ওনারাও হয়তো জানে না বা বলে নেই যে এই সময় এতটা জ্যাম থাকে। যেহেতু ট্রেনের টিকিট পেয়ে গিয়েছিলাম সেই জন্য আমরা চলে এসেছিলাম, কিন্তু এরকম যে হ্যাসেলের মধ্যে পড়বো বুঝিনি। গাড়ি নড়ার কোনো উপায় নেই। হেঁটে গেলে হয়তো বা এর থেকে আগেই পৌঁছে যেতাম। 2 ঘন্টার মতো হয়ে গেছে। আমার বলেছি যে 1.5 ঘন্টা, কিন্তু আসলে মনে হয় 2 ঘন্টার বেশি সময় লেগেছে। গাড়ি কোনো এক তিলতেও নড়ে না, একটু যায় আবার ঘন্টার মতো। আমি আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্যই আসলে ভিডিওটা একটু লং হয়ে গেছে। এই যে এক জায়গায় থেমে আছে, এরকম অনেক জায়গায় এরকমই হয়েছে। একটুখানি গাড়ি চলে আবার থেমে থাকে, আবার থেমে থাকে। এক জায়গায় কতক্ষণ বসে থাকা যায়। তাহলে বুঝুন যে যখন যারা টাইগার হিল তো সেই সকাল 4টা থেকে যায়, তারপরে বাতাসিয়া লুপ, ঘুম,
আর যে আরও আরেকটি রক গার্ডেন। আমি আপনাদেরকে ট্যুরিস্ট প্লেসের নামগুলো বলে দিচ্ছি। দার্জিলিংয়ে আসলে সাধারণত ট্যুরিস্টরা যেসব জায়গায় ঘুরে থাকে সেটার মধ্যে 1 নম্বরে আছে টাইগার হিল। এই সময় অবশ্য জুনে টাইগার হিলে যেয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন না, সেটা অন্য সিজনে অটম এবং উইন্টারে দেখতে পাবেন। তারপরে আছে ঘুম, তারপরে বিভিন্ন যে মঠগুলো আছে সেখানে যেতে পারেন, ঘুম মনস্ট্রি। তারপরে যে ওদের যে টি গার্ডেন আছে এবং রক গার্ডেন নামে একটা জায়গা আছে, সেখানে আপনি ঝর্ণা দেখতে পাবেন। আর কেবল কারটা আছে, কেবল কার রাইডিংটা অবশ্যই নিতে চেষ্টা করবেন। চা বাগানের উপর দিয়ে কেবল কার চলে যায়, সেটার দৃশ্য অনেক সুন্দর। আমরা আজকে এই ট্রিপে তাই এখন ঠিক করলাম যে শুধু বাতাসিয়া লুপে যেহেতু বের হয়েছি সেই জায়গাটাই শুধু ঘুরে ঘুরে দেখব, আর অন্য কোনো জায়গায় যাব না। হোটেলের আশেপাশে ঘুরবো এবং লোকালস যে জায়গাগুলো আছে সেখানেই আমরা যাব। এই তো অবশেষে জ্যাম ছেড়ে এখন আমরা কিছুটা স্বস্তি নিয়ে এখন এগিয়ে যাচ্ছি। তারপরে একটু মানে পরপরই জ্যাম, আমি এখন একটু খালি পেয়ে আবার ভিডিও করছি। প্রচুর সময় একই জায়গায় মনে হয় 40 মিনিটের মতো ছিলাম, আবার জ্যামে পড়ে গেলাম। আরেকটা ট্রেন এসে গেছে এর মধ্যে, একটা টয় ট্রেন কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গিয়েছে। এখন এই যে আরেকটা টয় ট্রেন যাচ্ছে, এই ট্রেনগুলোই বাতাসিয়ালুপেও যাবে আবার ঘুম স্টেশনেও যাবে এবং এটা আসবে। আর এছাড়া এই ট্রেনে এই যে ঘুম স্টেশন, ওখানে একটা মিউজিয়াম আছে, রেলওয়ের মিউজিয়ামটাও আপনারা দেখবেন যারা এই ট্রেনে করে যাবেন, অথবা আপনি নিজেও যদি ট্যাক্সি দিয়ে যান। আমি কিন্তু কোনো হোন্ডা দেখিনি, আমাদেরকে একজন সাজেস্ট করেছেন যে হোন্ডা দিয়ে আপনারা সবগুলো স্পট ঘুরে দেখতে পারেন। তবে যেহেতু এখন বর্ষার সিজন তাই একটু রিস্কি হয়ে যায়, খুব বেশি যদি দক্ষ হন তারপরেও মনে হয় জ্যামে পড়তেই হবে। হোন্ডাতে আসলেও খুব বেশি যে রেহাই পাবেন তা না, এই কেউ কেউ বাইক নিয়ে আসছে কিন্তু আপনাকে মানে রং ওয়েতে যেতে হবে। আমরা চলে আসলাম একটা স্পটে, এটাই হচ্ছে সেই বাতাসিয়া লুপ। এখানে এন্ট্রি টিকিট আছে, এন্ট্রি টিকিট করে নিলাম। এন্ট্রি টিকিট করে এখন আমরা চলে যাচ্ছি। সময় আমাদের লেগেছে, আমাদের এখান থেকে মানে সর্বোচ্চ বোধহয় 10 মিনিটের পথ বা 20 মিনিটের পথ হবে, আসতে লেগেছে প্রায় 2 ঘন্টার মতো, 1 ঘন্টা 40 মিনিট। এই যে বাতাসিয়া লুপ, অনেক লোক, প্রচুর লোক এখানে, ট্যুরিস্ট সকাল থেকে আসছে যেহেতু সিজনে সব কিছুই দামও বেশি, ভিড়ও বেশি। এইখানে একটু পরপর ট্রেন আসে, সবাই ট্রেনের সাথে ছবি তুলে। এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন, আর এখানে একটা স্মৃতিসৌধ আছে। সবাই যে ট্রেনটা যখন এসে থামে ট্রেনের সাথে ছবি তুলছে, আমিও দাঁড়িয়েছি, সুযোগ হলে আমিও তুলে নেব ছবি। আর এখানে কিছু শপ আছে, মানে ওপেন শপ, সেখান থেকে আপনারা শপিং করতে পারেন। আর ড্রেস আছে, ওদের লোকাল ড্রেস পরেও আসলে অনেকে ছবি তুলে এখানে, এটা অনেক জায়গাতেই আছে, এখানেও রয়েছে। এই যে একটা ট্রেন এসেছে, সবাই ট্রেনে উঠছে এবং ছবি তুলছে। ট্রেনের ভিতরটা আমি চেষ্টা করব যদি ফাঁকা পাই আপনাদেরকে একটু দেখিয়ে দিব। টয় ট্রেনটার আমরা যে ক্যাফেতে ছিলাম ওরকমই, ভিতরটা একই, ওখানে আর কি ক্যাফের মতো করে দিয়েছে। আর এই যে একটা গার্ডেন আছে এখানে বাতাসিয়া লুপে, এখানে শহীদদের জন্য একটা স্ট্যাচু আছে, মনুমেন্ট আছে। এই যে ট্রেনটা যখন আসে তখন সবাই এসে ছবি তোলে, এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। আর বাতাসিয়া লুপ থেকে অন্য সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন যেহেতু চারিদিকে মেঘে ঢাকা, মেঘের সিজন, আর ওয়েদার কাস্টে প্রতিদিনই বৃষ্টি, মানে সারাদিনই টিপ বৃষ্টি আর অল্প কিছু রোদ, অল্প কিছুক্ষণ সময় থাকে, কিন্তু মেঘটা বেশি থাকাতে আর মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখন আর পাওয়ার চান্সেস তেমন নেই। আমি নেপালে গিয়েছিলাম সেখানে সময় কিন্তু খুব সুন্দর ভিউ পেয়েছি, তাই আমার আর সেটার জন্য আফসোস নেই, কারণ নেপাল থেকে যেই পরিমাণে সুন্দর ভিউ পেয়েছিলাম
সেটা তো আসলে অতুলনীয়। এই ট্রেনটা চলে যাচ্ছে, এরপর আবার একটা ট্রেন আসবে, তাই আফসোসের কিছু নেই। আপনারা এই যদি বাতাসিয়া লুপে এসে কিছু সময় অপেক্ষা করেন, একটা না একটা ট্রেন পেয়ে যাবেন, আর ট্রেনের সাথে এরকম ছবি তুলতে পারেন। আর এই যে লোকাল এখানে বিভিন্ন ওদের মানে হাতের তৈরি জিনিস পত্র এনে এখানে সেল করে, আপনারা এখান থেকে শপিং করে নিতে পারেন। এখন আমরা ওই যে মনুমেন্টের এখানে যাব, যেখানে মার্টায়ার্স মানে যারা শহীদ তাদের নাম আছে, বিপ্লবী এবং শহীদদের জন্য এটা তৈরি করা হয়েছে, আমি যদি ভুল না হয়ে থাকি। এখানে শহীদদের স্মরণে এই যে স্ট্যাচুটা করা হয়েছে। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চা বাগানের মানে চা গাছগুলোকে কেটে কেটে এখানে সাজিয়ে রাখা হয়েছে, তাই খুব সুন্দর লাগছে গ্রিন। এই সময়ে কিন্তু গ্রিনারিটা খুব ভালো লাগে। শীতকালে কিন্তু একটু বিবর্ণ হয়ে যায়। এক একটা সিজনের এক একটা সৌন্দর্য, সেটা বলতেই হবে প্রকৃতির। মানে প্রত্যেকটা সিজনের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সে সময়ের বৈশিষ্ট্য একটার সাথে একটা আলাদা। এখানে সব যে অনার করে তাদের মানে নাম লেখা আছে। শহীদদের জন্য এই বেদিটা, এখানে এন্ট্রি নিষেধ, আপনি বাইরে থেকে ছবি তুলে নিতে পারেন। আর এই গোল রাউন্ডটাকে কেন্দ্র করে, চত্বরটাকে কেন্দ্র করে এই বাতাসিয়া লুপ, এই লুপের মধ্যে ট্রেন আসে যায়। আর এই নিচে ছোট ছোট ফুল আছে, এগুলো সব পাহাড়ি ফুলগুলো কিন্তু ফুটে আছে, খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে অতটা সুন্দর বোঝা যায় না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর। এই যে ন্যাচারাল বিউটিগুলোই কিন্তু আমাকে বেশি পরিমাণে আকৃষ্ট করে। আর এখান থেকে অনেক সুন্দর পাহাড়ের ভিউ আছে, পাওয়া যায় মেঘ, পাহাড়ের দৃশ্য, এগুলো কিন্তু আপনি দেখতে পারেন। আর এই যে ড্রেস পরে, ছেলে মেয়েদের পোশাক পরে সবাই ছবি তুলছে, এগুলো যে ওরা এভাবে করে ছবি তুলে দিবে যে মনে হবে যে মানে টি গার্ডেনেই আছেন। আই লাভ দার্জিলিং লেখাও আছে। আর এই যে বাতাসিয়া লুপ ট্রেন স্টেশনের এই জায়গাটাতেও সবাই ছবি তুলে, আমরাও তুলে নিলাম। আর এই যে টয় ট্রেনগুলো এখন ডিজেলে চলে। এই যে ড্রেস ভাড়া পাওয়া যায়, সবাই এখানে দাঁড়িয়ে আই লাভ বাতাসিয়া লুপ, তারপর আই লাভ দার্জিলিং, অনেক জায়গাতে এরকম আছে। আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন। এখানে ওয়াশরুমও আছে। এই যে আরেকটা ট্রেন চলে এসেছে ইতিমধ্যে, তাই মানে কিছুক্ষণ পরপরই ট্রেন আসে, আপনারা এখানে এভাবে এসে ট্রেনের সাথে ছবি ভিডিওস এগুলো নিতে পারেন। আমরা থাকা অবস্থায় মানে 2টো বা 3টা ট্রেন এসে গেছে, আরও ট্রেন আসবে, বিকাল পর্যন্ত এভাবে ট্রেন চলবে। আমরা এখানে কিছু ছবি ভিডিও করে নিচ্ছি। এখন আমার টেনশন হচ্ছে আবার কিভাবে আমরা ফিরে যাব, কারণ যে পরিমাণে জ্যাম দেখেছি আসার সময়, এখন যাওয়ার পথে কি পরিমাণে জ্যামে পড়ি সেটাই ভাবছি। যে হিমালয়া দার্জিলিং রেলওয়ে স্টেশন, এইগুলো হচ্ছে চা পাতা, এগুলো খাওয়ার জন্য না, এগুলো মানে শোয়ের জন্য এখানে রাখা হয়েছে, যদিও এগুলো রিয়েল। আর কি আছে দেখি বাতাসিয়া লুপে ঘুরে ঘুরে, অন্য কিছু তেমন নতুন কিছু যদি দেখতে পাই আপনাদেরকে দেখাবো। আমরা স্টিল পিকচার তুলছিলাম কিছু ফর মেমোরি। এই যে আরেকটা ট্রেন, এটা হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা চলে এসেছি। একটা পেয়েছিলাম একটা শেয়ার, যে খুব কুইকই আমরা পেয়ে গিয়েছি। ওই সময় আর ভিডিও নিইনি, আমাদের আসতে 20-25 মিনিটের মতো লেগেছে। আমরা দার্জিলিং স্টেশনটাতেই নেমে গিয়েছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে ক্যাফেটা, যেখানে আমরা গতকাল মোমো খেয়েছিলাম, এখানে আমরা নেমে গেছি। একটু ক্ষুধা পেয়ে গেছে, তাই আমরা এখন একটু কফি আর একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম। আমার কাছে গতকালের মোমোটা খুবই মজা লেগেছে, তাই আবার এসেছি এই টয় ট্রেন ক্যাফেটাতে। এই সামনে ওই যে এখানে এক পেপার বিক্রি করছেন একজন বয়স্ক ভদ্রলোক। আর এই যে বাইরে এখান থেকে আপনার পার্সেল নিতে পারেন। আর আমি অর্ডার দিয়ে আমি বাইরে একটু হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আবার ক্যাফেটা কেমন। এই বৃষ্টি, এই রোদ, এই মেঘের খেলা এই জুন মাসের প্রথম
উইকটাতে খুবই রাশ থাকে। 20 তারিখের পরে বললো যে আবার রাশটা কমে যাবে। আজকেও আবার আমি মোমোস অর্ডার দিয়েছি, সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। মোমোস খাবো, ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আর ওদের যে স্পেশালটি সেগুলো অবশ্যই খাবো। যে আমাদের মাসালা টি দিয়ে গেলেন, মাসালা টিটা খেতে ভালো লাগছে বৃষ্টির মধ্যে। আর মোমো তো আমার বরাবরই খুবই পছন্দ। আপনারা কে কে মোমোস খেতে পছন্দ করেন? আমার কাছে চিজ মোমোটা ভালো লাগে বেশি, ভেজ মোমোটাও ভালো লাগে, চিকেন মোমোটাও মাঝে মাঝে খাই। আমরা আবার হোটেলে ব্যাক করলাম। হোটেলে একটু রেস্ট নিয়ে এখন আবার এই মলের দিকে চলে যাব। এটা হচ্ছে দ্য বেল ভিউ হোটেল। এটা আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়েছিলাম। এখানে আমরা টপ ফ্লোরে রুম ছিল, আর আমরা নিয়েছিলাম ওল্ড বেলভিউ হোটেলটা। এই যে নামলেই আমাদের হোটেল থেকে এই সিঁড়িটা দিয়ে নামলেই এই যে মলের চত্বরটা। মলে আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছে, বিকালের দিকে প্রচুর লোকের সমাগম হয়। এই যে এরকম ভিউ পাওয়া যায়, আপনি মলের যে পুরো একটা ওয়াকিং জোন আছে সেখান থেকে পাবেন। অনেকটা সময় আমরা ঘোরাঘুরি করলাম, এর মাঝে আমরা অবশ্য রেস্ট নিয়েছি রুমে যেয়ে। অনেক লোকজন আসছে, আবার মানে যেহেতু বৃষ্টি তাই একটু কম লোকজন। আর এই যে এই হর্স রাইডগুলো আপনারা নিতে পারেন। ছোট ছোট বাচ্চারা বিশেষ করে এই হর্স রাইডগুলো নিতে বেশি পছন্দ করে। এই হর্সের সামনে, এই হোটেলটার সামনে সবাই ছবি তুলে, এটা একটা আপনি মেমোরি হিসাবে রাখতে পারেন। আর এখানে গান হচ্ছিল, মিউজিক হচ্ছিল কপিরাইট ক্লেমের জন্য, আর আমি সেটা দিচ্ছি না। আর এখন যেহেতু ফুটবল হচ্ছে, ওয়ার্ল্ড ফুটবল ম্যাচ, ওয়ার্ল্ড কাপ ফুটবল, তাই সব ফুটবল দেশে যেসব দেশ পার্টিসিপেট করেছিল সবার ফ্ল্যাগ ছিল। আর এই খাবার ছিল অনেক ধরনের। আমরা চলে আসলাম মল মার্কেটের দিকে। সেটা দার্জিলিংয়ের মলে এক সাইড দিয়ে লেখা আছে ওয়ে টু দার্জিলিং মল, সেখানে আমরা চলে আসলাম। এটা হচ্ছে মল মার্কেট। মল মার্কেটটা ঘুরে দেখলাম, চার্চ যে জায়গাটা দিয়ে, সেই চার্চের সামনেই এই মল মার্কেটটা। মল মার্কেটটা অনেক বেশি ফেমাস। এখানে একটু স্বল্প মূল্যে আপনারা অনেক ধরনের খাবার দাবার পেয়ে যাবেন, এবং জিনিসপত্রের দামও মলের আশেপাশের দোকানের থেকে অনেকটাই কম আমাদের কাছে যতটুকু মনে হলো। এখানে ভিড়টাও তুলনামূলকভাবে কম, কিন্তু জিনিসগুলো বেশ ভালো। আমি একটু পানিপুরি খেলাম প্রথমে, তারপরে আর অন্যান্য লোকাল ফুডগুলো খাবো। একটু ঠান্ডার দিন, তাই পানিপুরিটা খুব একটা বেশি জমলো না, তবে পানিপুরি তো পানিপুরি। পানিটা যখন মুখে যায়, টক পানিটা, খুবই মজা লাগে। পানিপুরি বেশি খাবো না, কারণ আরও অনেক ফুড আমার ট্রাই করার ইচ্ছা আছে। সবাই ডাকছিল, হাক ডাক করছিল, সেই তুলনায় এখানে ট্যুরিস্ট এখন একটু কম। আর এখানে খুব সুন্দর সুন্দর শল ছিল, কাশ্মীরি শল প্লাস ওদের লোকাল শল। আমি দেখছিলাম যে কী কী নেওয়া যায়, প্রথমে দেখে নেই। আর এই যেগুলো হাতের তৈরি, এইগুলো উল দিয়ে বোনা, খুব সুন্দর ডেকোরেশন পিস। এখানে একটা সরকারি ভবন আছে, তার পাশে একটা মাঠের মতো, সেখানে এখানে যেগুলো ফুটপাতের বলেন যে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক খাবারের স্টল আছে। আমরা ঘুরে ঘুরে আগে দেখছিলাম যে কী কী খাওয়া যায়। অনেকগুলো স্টল আছে। আমি প্রথমে মোমোই খাবো, দুপুরেও মোমো খেয়েছি, এখনও মোমো খাবো। এই দিদিটার কাছে আমি মোমো অর্ডার দিয়ে আবার পাশে আমি দেখছিলাম আর কী কী খাবো। আর একটা ফ্রাইড রাইসেরও অর্ডার দিয়েছি, মোমোজের অর্ডার দিয়েছি। একদম ফ্রেশ তৈরি করে দিল। আর এগুলো লোকাল সব খাবার,
নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই। এগুলো হচ্ছে দার্জিলিংয়ের লোকাল অনেক ধরনের স্ন্যাক্স আইটেম, ওগুলোর থেকেও আমরা কিছু অর্ডার দিয়ে নিলাম। প্রথমে মোমো খাবো, তারপরে অন্যান্য খাবারগুলো আস্তে আস্তে ট্রাই করব। আর ওয়েদারটা খুব সুন্দর, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। অনেকগুলো মোমো দিয়েছে, মাত্র 50 টাকাতে আপনি এই যে গুলো আমরা পেয়ে গেলাম। এখানে অনেকটাই কম দাম। আর এই যে নুডলস, চাউমিন ছিল, আর এই যে ফ্রাইড চিকেন ছিল। আমরা একটা ফ্রাইড চিকেনও আমরা পার্সেলে নিয়ে নিব। এখানে এই ভাইয়াটার কাছে, ভাইয়া না দাদা, বললো যে ওনারা হালাল চিকেন আনেন, তাই আমি চিকেনটা অর্ডার দিয়ে নিয়েছি। আপনি একটু খুঁজলেই আপনি পেয়ে যাবেন হালাল চিকেন যদি খান। আমি অবশ্য ভেজিটেবল বেশি খাই সাধারণভাবে। আমি ভেজ মোমো, চিজ মোমো এগুলো নিলাম। আর সি ফুডও ছিল, সি ফুডের মধ্যে শ্রিম্প ছিল, অক্টোপাস ছিল। আমি অবশ্য অক্টোপাস খাই না, শ্রিম্প নিলাম। আর কী খেয়েছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক কিছুই নিয়েছিলাম আমরা। ঘুরে ঘুরে দেখছিলাম আর খাচ্ছিলাম আর পরিবেশটাকে এনজয় করছিলাম, যেহেতু একটু মানে মেঘলা ছিল ওয়েদার। আর সবাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাভস পরে কাজ করছিল, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই যে স্পাইসি চিকেনটা পরে আমি হোটেলে যে খেয়েছিলাম, খুবই মজা ছিল। সেই চিকেনটা আমি একটু ট্রাই করেছিলাম। আর খুবই অমায়িক ছিলেন অন্যরা যারা সেল করছিলেন, একজন আরেকজনকে সাপোর্ট করছিলেন। এছাড়া পনির, যে কী বলে, পনির রোল ছিল, তারপরে এগ রোল, এগুলোও ছিল, চিকেন রোল, অনেক কিছু ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে অনেক টি কিনেছি, এক ব্যাগ ভর্তি। এখন আমরা হোটেল রিসেপশনে বসে আছি। পরদিন আমরা আবার বের হয়ে গেলাম। এখন আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি আবার নিউ জলপাইগুড়িতে। আমাদের দিনগুলো বেশ ভালোই কেটেছে। আমরা এছাড়া ঘুরে ঘুরে লোকাল যে জায়গাগুলো, পাহাড়ি এলাকাগুলো, সেগুলো ঘুরেছি। সব কিছু আর ভিডিওতে করা হয়নি, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। এখন আমরা খুব ভোরেই রওনা হয়ে গেছি, মানে ভোর 6টার দিকে আমরা বের হয়ে গেছিলাম হোটেল থেকে, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আমাদের ট্রেন ছিল বিকাল 4টাতে, আমরা স্পেশাল ট্রেন ছিল একটা, সেই ট্রেনে করে আমরা আবার নিউ জলপাইগুড়িতে যাব। এই সামার স্পেশাল ট্রেন। এখন আমি যাওয়ার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। যাওয়ার পথে জ্যাম পাইনি, খুব সকাল সকাল যদি আপনি রওনা হয়ে যান তাহলে কিন্তু জ্যাম পাবেন না, কিন্তু যদি 8টা বা এরপর হয়, সেক্ষেত্রে যদি এই সিজনে আসেন খুবই বেশি জ্যামে পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনার ট্রেন মিস হয়ে যেতে পারে। আমরা অনেক 10টা সকাল 11টার মধ্যে পৌঁছে গেছিলাম, তাই আমরা কিছুক্ষণের সময়ের জন্য একটা হোটেল নিয়েছিলাম, সেখানে রেস্ট নিয়ে আমরা আবার চলে আসলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। বিকাল 4টায় যদিও আমাদের ট্রেন, কিন্তু অ্যাপে দেখতে পেলাম যে আমাদের ট্রেনটা 3 ঘন্টা লেট হবে। সেটা খুবই দুঃখজনক। আসার সময় আমরা বন্দে ভারতে এসেছিলাম, সেটা একদম এক্স্যাক্ট টাইমে ছেড়েছে, কিন্তু এই ট্রেনটা এটা আসবে অনেক দূরের থেকে, তারপরে এটা নিউ জলপাইগুড়ি হয়ে তারপরে কলকাতাতে যাবে, কলকাতার আরেকটা স্টেশনে যাবে, সেটা হাওড়া বা শিয়ালদা না, একটা ভিন্ন একটা স্টেশনে যাবে, আমি বলে দিচ্ছি। এটা ছিল সামার স্পেশাল ট্রেন। এটা নাহারলাগুন থেকে আসবে এবং কলকাতার চিত্রাগাছি নাকি সাঁতরাগাছি, হ্যাঁ সম্ভবত সাঁতরাগাছি নামে একটা স্টেশন এটা থামবে। স্টেশনের নামটা আমার আগে শোনা হয়নি।
অনেকগুলো স্টেশন আছে আসলে কলকাতায়। এই যে নিউ জলপাইগুড়িতে এখানে থামবে। নাহারলাগুন সেটা আসামে বা কোথায় এটা আমি জানি না, আরও দূরে হতে পারে। নাহারলাগুন থেকে আসবে, ওখান থেকেই আসলে লেটে করে ছেড়েছে, তাই সবগুলো স্টেশনেই দেরি হবে। অ্যাপে অবশ্য বলছিল, বোঝার ভুল ছিল। আর যেহেতু জ্যাম ছিল আমরা কোনো রিস্ক নিতে চাইনি, একটু সকাল সকালই আমরা দার্জিলিং থেকে বের হয়েছি এবং আমরা দার্জিলিংয়ে একটা লজে রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়েছি আর দুপুরে লাঞ্চ করে নিয়েছি। এখন আমরা বিকাল 3:45টার দিকে চলে এসেছি, কিন্তু ট্রেনটা আসতে আসতে মনে হয় বেজে যাবে 7টা বা 7:30টার মতো বাজবে। এখানে বসার জায়গা আছে, আপনি এখানে ওয়েট করতে পারেন, ওয়াশরুমও আছে, কিছুই করার নেই। ওয়েট করলাম, আমরা ট্রেনে উঠে গেলাম। এখন 7টা বাজে, 7টার বেশি বাজে। ট্রেনটা আসতে আসতে 7টার মতো বেজে গেল। আমরা উঠে গেলাম। এটা ছিল, আমরা থার্ড এসি নিয়েছিলাম, মানে 3টা টায়ার ছিল। ট্রেনটা ফুল বুক ছিল। আর এখানে প্যাকেটে করে আপনার দিয়ে দিয়েছে যে এটার সাথে কোনো খাবার ইনক্লুড নাই, চাদর এগুলো ছিল, বিছানার চাদর ছিল ফ্রেশ, সব কিছু ভালো ছিল। এই যে লেট যদি না হতো, আর সব কিছুই ভালো। এই লেটটাই হচ্ছে মানে বিরক্তি, যেহেতু আমরা সেই সকালে দার্জিলিং থেকে বেরোছি সকাল 6টায়। যদি হোটেল রুম না নিতাম তাহলে খুবই কষ্ট হয়ে যেত। আমরা হোটেলে রেস্ট করতে পেরেছি 3টা 3:30 পর্যন্ত। তারপর চলে এসেছি স্টেশনে। আমি যে ট্রেনে উঠে যাচ্ছি, তার আগেই উঠেছি অবশ্য। আরেকবার উঠে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ট্রেনটা। অন্ধকারের মধ্যে যতটুকু দেখা যায়, এটা 3 টায়ার স্পেশাল, সামার স্পেশাল ট্রেন। এটা সব সিজনে হয়তো চলে না, যখন বিশেষ ছুটির সময় হয়তো এই স্পেশাল ট্রেনগুলো দেয়। এই পাশে 2টো আর ওই পাশে 3টা 6টা এরকমভাবে অ্যারেঞ্জ করা। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, যে 2টো প্যাকেজে। এগুলো হচ্ছে পে করে খেতে হয়। আমরা ডিনারটা করে নিচ্ছি, যেহেতু আমার মেডিসিন নিতে হয়, তাই ডিনার করে নিব। এখন 8টার মতো বেজে গেছে, এখনও ট্রেন ছেড়ে দেয়নি। ট্রেনটা হয়তো এখনও সিগন্যাল পায়নি, সামনে ক্লিয়ারেন্স পায়নি, তাই ছেড়ে দেয়নি, এখনও জলপাইগুড়িতে আছে। এখানে খাবারগুলো ছিল, রুটি ছিল, ভাত ছিল, আর কিছু ভেজিটেবল ছিল, আচার ছিল, এগুলো ছিল। মোটামুটি কোয়ান্টিটি মোটামুটি ভালো ছিল। প্রাইস এক একটা 100 রুপি করেছিল। তা আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবং ঘুমিয়েও ছিলাম। ওগুলো আর ভিডিওতে নেইনি। এখন সব ভোরের দিকে, সকালের দিকে আমি আবার নিচে নেমে গিয়েছি, মানে নিচে উপরের টায়ারে আমার সিট পড়েছিল, আর নিচে এখন নেমে এখন বসে আছি। অনেকেই এখন মানে অনেকে নেমে গেছে এর মধ্যে, নিচের সিটটা খালি হয়ে যাওয়াতে আমি এখন নিচে বসে যাচ্ছি। কত দূর এসেছি এখনও বলতে পারছি না, আর কত সময় লাগবে। যেহেতু লেট করে ছেড়েছে, লেট করেই পৌঁছাবে আমাদের। যদিও ভোর 4টার মধ্যে পৌঁছানোর কথা কলকাতাতে সাঁতরাগাছি স্টেশনে, কিন্তু মনে হচ্ছে আমাদের 9টার মতো বেজে যাবে, 8টা বা 9টার মতো। এখন ট্রেনের স্পিডটা বেড়ে দিয়ে গেছে, যতটা সম্ভব কভার করবে। আর এই যে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। আর আমরা ব্রেকফাস্টও অর্ডার করেছিলাম, ট্রেনের মধ্যে থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর সাথে আমাদের হালকা কিছু খাবার ছিল, সেগুলোও খেয়েছি। আমরা চলে এসেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। তারপরে সেখান থেকে একটা উবারে একটা ক্যাব নিয়েছি, ক্যাব নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। এই যে রেলওয়ে দৃশ্যটা, মাঝখান দিয়ে আবার ক্যাবের দৃশ্যটা চলে এসেছে সামহাও, সরি ফর দ্যাট। বাইরে ধান ক্ষেত, তারপরে এই যে ফসলের মাঠ, এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। আশা করি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব।
এই যে আমরা এক ট্যাক্সি করে এখন যাচ্ছি হোটেলের দিকে। হাওড়া ব্রিজ পার হচ্ছে। সাঁতরাগাছিটা হচ্ছে হাওড়ার আরও আগে। মাঝখান দিয়ে আমার এক ভিডিও ক্লিপটা একটু মিসিং হয়ে গেছে। এডিটিংয়ের সময় আবার করতে গেলে পুরোটাই আবার ভয়েস ওভার দেওয়া লাগবে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। এই হাওড়া ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। অনেকে এই হাওড়া ব্রিজ দেখতে আসেন। এখানে ওয়াকওয়েও আছে, আমি আগেও এসেছিলাম এখানে। এখন বেলা 9:30 মতো বাজে। সকাল 4টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা পৌঁছালাম হচ্ছে 9:30টায়। ট্যাক্সি পেতে পেতে 10টা। অনেক রাশ ছিল, এখন সবখানে রাশ, যেহেতু এখন পিক সিজন, হয়তো স্কুলগুলো ছুটি, এজন্য এত রাশ। এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এই জায়গাটার পাশ দিয়ে যাচ্ছি, এখনও বেশ ফাঁকা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর ভিডিওতে যেসব ভুল ত্রুটি ছিল তা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর সাপোর্টিং মি। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। Please do like, subscribe and press the bell icon. And thanks for watching my channel.